আচ্ছা, এটা সেজ ম্যাথের সেকেন্ড লেকচার। তো লাস্ট লেকচারের লাস্টে আমি অ্যাপ্রক্সিমেশন কিভাবে করতে হয় সেটা পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলাম। সেজ সেলটা কিভাবে ইউজ করতে হয়, সেজ সেল সার্ভারটা কিভাবে ইউজ করতে হয় সেটা পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলাম। আজকে অনেকগুলো অঙ্ক করাবো, চিন্তা নেই। তো আমি আরো কিছু কিওয়ার্ড নিয়ে চলে এসেছি। এই কিওয়ার্ডগুলো কি দেখ, আমি দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট কিওয়ার্ডটা কি বলছে, বুলিয়ান ভ্যালু ট্রু অর ফলস। ঠিক আছে, ওকে। মানে সাপোজ তোর যখন আমি তোকে একটা এক্সাম্পল দিব, মানে তুই সেটা বেটার বুঝতে পারবি। একটা ভ্যালু আমি লিখে দেবো, সেই ভ্যালুটা ট্রু হবে না ফলস হবে সেটা কিন্তু আমাদের সেজ ম্যাথ বলে দেবে একটা লাইনে, ওকে। বা আমরা কোনো ভ্যালু ইকুয়ালস টু ট্রু লিখলাম, সেই ভ্যালুর জন্য আমাদের কি দিচ্ছে সেইগুলো কিন্তু আমাদের পুরোপুরি সেজ ম্যাথটা বলে দেবে। যখন আমি ট্রু বা ফলসটা ইউজ করবো তখন তুই দেখতে পাবি জিনিসটা। তো যাই হোক, ট্রু বা ফলস কখন ইউজ করবো সেটা তো পরের কথা, বাট যখনই ইউজ করবো ট্রু এর কিওয়ার্ডটা হচ্ছে ট্রু, ফলস এর কিওয়ার্ডটা হচ্ছে ফলস। বাট মাথায় রাখতে হবে, আমি যেটা বললাম আগের ভিডিওতে বলেছিলাম যে সেজ ম্যাথ কিন্তু ক্যাপিটাল লেটার বা স্মল লেটার নিয়ে প্রবলেম করে। এরকম প্রচুর 95% কিওয়ার্ড আছে যেই কিওয়ার্ড তুই ক্যাপিটালে লেখ বা তুই স্মলে লেখ তাতে কোনো প্রবলেম নেই। বাট এই যে কিওয়ার্ডটা আছে ট্রু আর ফলস, এইটা কিন্তু ফার্স্ট লেটারটা ক্যাপিটালে লিখতে হবে, বাদ বাকি সব লেটারগুলো স্মলে লিখতে হবে। মানে তুই যখন কোনো সেজ প্রোগ্রামিং এর ট্রু ওয়ার্ডটা ইউজ করবি, তোকে ট্রু এর টিটা বা ফলস এর এফটা অলওয়েজ কিন্তু ক্যাপিটালে লিখতে হবে। ঠিক আছে, যাই হোক। এবার ইমাজিনারি ইউনিট আই তো আমাদের কাছে লাগতেই পারে। এই আইটা আমরা হয় ক্যাপিটাল আই দেবো অথবা স্মল আই দেবো, কোনো ম্যাটার করছে না। বা ওরা যখন কোনো অ্যান্সারটা আমাদের দেবে, সাপোজ আমি একটা অ্যান্সার চাইলাম, বা সাপোজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1, দেখতে পাবি এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1, আমি এই ইকুয়েশনটা রুটগুলো চাইলাম, তখন ওরা কি দেবে, প্লাস মাইনাস আই লিখবে। ওরা যখন আমাদের অ্যান্সারটা দেখাবে তখন কিন্তু অলওয়েজ আমাদের ক্যাপিটাল আই দিয়ে দেখাবে। বাট আমরা চাইলে যখন আমরা ইমাজিনারি নাম্বারটা ইউজ করব কোনো প্রোগ্রামিং এ বা কোনো মানে প্রবলেমে, তখন কিন্তু আমাদের ক্যাপিটাল আই দিলে হবে বা স্মল আই দিলে হবে, ওকে। এবার দেখ ইনফিনিটি, ইনফিনিটি সিম্বলটা, ইনফিনিটির জন্য কিওয়ার্ড কি দিয়েছে, ইনফিনিটি। ইনফিনিটির জন্য কিওয়ার্ডটা ইনফিনিটি, বাট লেট মি রিমাইন্ড ইউ এখানে আইটা কিন্তু ক্যাপিটাল, ওকে। যখন ওরা কোনো অ্যানসার ইনফিনিটি দেবে, তখন সাপোজ আমি একটু দেখাবো তোকে tan π/2, tan π/2 ভ্যালু কি ইনফিনিটি হয়। অনেকে বলে আনডিফাইন্ড, আমি তোদের ক্লিয়ার করে দিই tan π/2 ভ্যালু কিন্তু ইনফিনিটি হয়। ঠিক আছে, দ্যাট ইজ এ ডিফারেন্স বিটুইন ইনফিনিটি এন্ড আনডিফাইন্ড। এটা পরে বলবো, যাই। তাহলে ইনফিনিটির আইটা কিন্তু ক্যাপিটাল, ওরা যখন কোনো অ্যানসার দেবে তখন কিন্তু অলওয়েজ এই ইনফিনিটি দেখাবে। আমরা যখন কোনো ইনফিনিটি ইউজ করব, চাইলে আমরা ইনফিনিটিও লিখতে পারি বা এই দুটো বললাম, এইটা কিন্তু আমাদের কিবোর্ডে আছে। ঠিক আছে, ওকে। তাহলে এই সিম্বলটা আমরা ইউজ করতে পারি, আর আমরা চাইলে ইনফিনিটিও লিখতে পারি, কোনো প্রবলেম। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা যদি কোনো জায়গায় পাই ইউজ করি তাহলে আমাদের পি আই লিখতে হবে। এক্সপোনেনশিয়াল মানে জাস্ট ই ইউজ করলে আমাদের ই লিখতে হবে। আর গোল্ডেন রেশিও যদি আমি কোনো জায়গায় ইউজ করি, গোল্ডেন রেশিও 1 + √5/2, যাই হোক, তাহলে ওই গোল্ডেন রেশিও ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের কিওয়ার্ডটা কি লাগবে, গোল্ডেন আন্ডারস্কোর রেশিও। এটা কিন্তু বারবার করে বলছি, মাথায় রাখবি জিনিসটা। গোল্ডেন রেশিও যদি কোনো জায়গায় ইউজ করতে হয় 1 + √5/2, তাহলে কিন্তু অলওয়েজ আমাদের এই কিওয়ার্ডটা দিতে হবে, গোল্ডেন আন্ডারস্কোর রেশিও। এবার আমি দেখাই যে ইনফিনিটি আমি কিভাবে ইউজ করছি, একটু ভালো করে দেখ, দেখলে বুঝতে পেরে যাবি। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন দেখ এখানে যেরকম আমি তোকে দেখাবো যে ইনফিনিটিটা আমরা কিভাবে ইউজ করছি। আচ্ছা, tan ইনভার্স ইনফিনিটি মানে π/2, তো সবাই জানি সেটা tan ইনভার্স ইনফিনিটি মানে π/2। এবার tan ইনভার্সটা আমি সেজ ম্যাথে কিভাবে লিখবো বলেছিলাম, আর্ক tan, তাই তো। তাহলে ARC আর্ক tan ব্র্যাকেট দেব। এবার কি লিখবো, ইনফিনিটি। ইনফিনিটি লেখার জন্য আমি কি বলেছি, অলওয়েজ কিন্তু ক্যাপিটালে লিখবি। তাহলে আই, প্রথমটা আইটা হচ্ছে ক্যাপিটাল INFINITY, ব্র্যাকেটটা আমি ক্লোজ করছি। এবার আমি কি ইভ্যালুয়েট করব, ইভ্যালুয়েট আমি ক্লিক করছি। দেখ ½ × π মানে কি π/2। এবার ওরা যখন দেখায় কোনো অ্যান্সার, তখন দেখি ইনফিনিটিটা কিভাবে দেখায়। তাহলে কি আমি tan π/2 ভ্যালু বের করার চেষ্টা করছি। তাহলে tan এর পরে ব্র্যাকেট দিয়ে π/2, পাই এর জন্য কি লিখবো, PI, বাই মানে কি আমাদের ব্যাকস্ল্যাশ বাই 2। তাহলে কি হচ্ছে কেসটা আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের ইভ্যালুয়েট করছি, দেখ ইনফিনিটি।
ইনফিনিটির আইটা কিন্তু ক্যাপিটালে দিয়েছে। এবার দেখি যে স্মল আই যদি দিলে হয় কিনা, আমি জানি না, হতেও পারে না হতে পারে। ঠিক আছে, তাহলে আর্ক ট্যান আমি দিয়ে লিখছি, আর্ক ট্যান। এবার ইনফিনিটি সাইনটা আমি লিখবো হচ্ছে INFINITY। আচ্ছা দিচ্ছে, তার মানে তুই ইনফিনিটিটা ক্যাপিটালে লেখ বা স্মলে লেখ, আলটিমেটলি কিন্তু ম্যাটার করছে না। বাট আমার যতদূর ধারণা ট্রু ফলসে কিন্তু ম্যাটার করবে। এই ট্রু ফলসের যখন আমি ইউজ করবো তখন আমি ব্যাপারটা দেখিয়ে দেবো। ঠিক আছে, যাই হোক, এবার আমি ট্রিগোনোমেট্রি অ্যান্ড এক্সপোনেনশিয়ালের কিছু অঙ্কে চলে আসি। লগারিদমের অঙ্ক আমি খুঁজে দেখি কোথায় পাওয়া যায়, সে বুঝে লগারিদমের অঙ্কটা করাবো। আগে ট্রিগোনোমেট্রির একটা অঙ্ক চলে আসছি। এটা কি বলেছে অঙ্কটা? বলছে, কোশ্চেনটা দিয়েছে আর্ক, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, কোশ্চেনটা এইভাবে দেবে, যে যতটুকু মনে হচ্ছে কোশ্চেনটা এইভাবে দেবে, cos ইনভার্স sin পাই বাই 3। তোকে রেটও বের করতে বলেছি, ঠিক আছে? সো তোকে সেজ ম্যাথের সাহায্যে রেটও বের করতে হবে। তাহলে তুই যখন পরীক্ষার খাতায় লিখবি তখন কি লিখবি? দেখ, সেজ সেলে একভাবে লিখতে বলেছি, পরীক্ষার খাতায় একভাবে লিখতে বলেছি। পরীক্ষার খাতায় এক্সট্রা কি লিখতে বলেছি? অলওয়েজ সেজ SAGE দিয়ে কোলন সাইন দিবি, cos ইনভার্স sin পাই বাই 3। তোকে এর পুরো ভ্যালু বের করতে বলেছে, মাথায় রাখবি এটা। তাহলে সেজ লিখে তুই এইটা পুরোটা লিখবি। তাহলে cos ইনভার্স, এটাকে আমি কিভাবে লিখবো? আর্ক cos sin পাই বাই 3 ব্র্যাকেট দিচ্ছি, sin পাই বাই 3 মানে সাইনটাকে সাইনে লিখবো, আর পাইটা, এই পাইটাকে আমি কি লিখবো এক্ষুনি শিখলাম তো, PI বাই 3। তাহলে আর্ক cos sin পাই বাই 3। এবার কি বললাম, এখানে তো ইভ্যালুয়েট সাইন থাকবে, ঠিক আছে? এটা কিন্তু অ্যানসার না, পুরো অ্যানসার আমাদের বের করতে হবে, কত হবে। যাই হোক, এর অ্যানসারটা কত হবে দেখতো? এর অ্যানসারটা হবে কত? sin পাই বাই 3 মানে কত হচ্ছে? এটা মানে হচ্ছে তোর √3/2। তাহলে cos ইনভার্স √3/2, এটা কত হবে? পাই বাই 6। তাই তো, এটা হচ্ছে আমাদের অ্যানসার, পাই বাই 6। বাট আমি যদি এইটা লিখি সেজ আর্ক cos sin পাই বাই 3, তাহলে কিন্তু আমাদের পাই বাই 6 অ্যানসার আসবে যদি আমি জাস্ট এটা লিখি। ঠিক আছে, ওকে? আমাদের অ্যানসার ঠিক আসবে জানিস, তুই সেট সেল সার্ভার এটা লিখে দেখ। এটা লিখলে আমাদের ইভ্যালুয়েট, এখানে ইভ্যালুয়েট সুইচটা টিপলে তারপরে নিচে যেখানে অ্যানসার দেখায় না, সেই অ্যানসারটা আমাদের আসবে হচ্ছে আর্ক cos, ফুল কিছুই আসবে না, sin পাই বাই 3 মানে কি? √3/2। তো sin পাই বাই 3 মানে হচ্ছে আমাদের √3/2। তাহলে এখানে আসবে হাফ স্টার √3 আসবে, তো মানে SQRT 3। এইটা আমাদের এই অ্যানসারের জায়গাটা দেখাবে। মানে পুরোপুরি সলিউশনটা করেনি কিন্তু, জাস্ট এই যে ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে ওটাই সলিউশন করেছে। মাথায় রাখ, আমরা যখন কোনো এক্সপ্রেশন সলভ করতাম আমরা অলওয়েজ বদমাস রুল ইউজ করতাম, মনে করতে, বি ফর ব্র্যাকেট। সেজ ম্যাথে বদমাস রুল ইউজ করে না, ওটাকে বলে প্যাডমাস রুল। ওই প্যাডমাসে পি ফর আমি ঠিক বলতে পারবো না এই মুহূর্তে, বদমাসে পি ফর ব্র্যাকেট। সো এখানে সেজ ম্যাথও কিন্তু প্রথমে ব্র্যাকেটের রুলসটাই ফলো করে, মানে যা কাজ হবে প্রথমে ব্র্যাকেটের কাজ হবে। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করে ফেলেছে, তারপর কিন্তু আর এই যে আর্ক কসের পার্টটা আছে ওটা আর বের করেনি। সো এই মেথডটা সলভ করেছে, √3/2 রেখে দিয়েছে আর আর্ক কসটা রেখে দিয়েছে। এভাবেই আসবে। তুই যদি চাস আমি দেখাতে পারি, এই সেট সেল সার্ভারে করেছিলাম। এই দেখ, এই দেখ, আর্ক cos sin পাই বাই 3 লিখেছি তো। এই নিচে আমাদের অ্যানসারটা একটু দেখিয়ে দিই। এই নিচে অ্যানসারটা আমাদের দেখিয়েছে, দেখ, আর্ক cos হাফ স্টার SQRT 3 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, ওকে? ব্যাপারটা বুঝতে পারলি? এবার তাহলে আমাদের কোশ্চেনটা কি হবে, যে তাহলে আমাদের পুরো অ্যানসারটা পেতে গেলে কি করতে হবে? পুরো অ্যানসারটা পেতে গেলে একটা এক্সট্রা কিওয়ার্ড ইউজ করতে হবে। সেই কিওয়ার্ডের নামটা হচ্ছে কিছুই না, এটা সেজ কোলন দেওয়ার পরে, আচ্ছা সেজ কোলন দেওয়ার পরে কিন্তু অলওয়েজ একটা জায়গা ছাড়বি। পরীক্ষা দেওয়ার জায়গা ছেড়েছি দেখানো সম্ভব না, তাহলে পরীক্ষাটা 5 সেকেন্ড লিখবি, ঠিক আছে? বাট আরেকটা জিনিস মনে রাখি, তুই যদি এভাবে সেট সেল সার্ভারে লিখতে চাস তাও লিখতে পারিস, প্রবলেম নেই। সেট সেল সার্ভারে এমনি লিখলেও রান করবে, আবার যদি সেজ লিখে কোলন দিয়ে তারপর একটা স্পেস দিস, তারপরে যদি লিখিস, তারপর যদি ইভ্যালুয়েটটা দিবিস, একই অ্যান্সার, প্রবলেম নেই, ঠিক আছে? বাট এটা
অত্যন্ত আদি নোটেশন, মানে এখন আমাদের এক্সেল সার্ভার সফটওয়্যার অনেক উন্নত হয়েছে, সো এই আমাদের নোটেশনটা না দিলেও চলে। ঠিক আছে, ওকে। মনে করে দেখ, যেমন সি প্রোগ্রামিং করতিস, যদি টার্বো সি প্লাস প্লাসে করতিস তোরা, তাহলে কিন্তু আমাদের ভয়েড মেইন পুরোটা লিখতে হতো। ঠিক আছে, তারপরে আমাদের উবুন্টু যত আমাদের ডেভেলপ হচ্ছে সফটওয়্যারটা, ভয়েড মেইন না লিখে অনলি মেইন লিখলেও চলে। তারপর আবার টার্বো সি প্লাস প্লাসে গেট সিএইচ না দিলে আমাদের আউটপুট স্ক্রিনটা স্টপ হতো না। তারপরে আমাদের পরবর্তীকালে যতগুলো আমরা সফটওয়্যার ইউজ করেছি, বললাম সি প্লাস প্লাস বল বা আমাদের উবুন্টু বল, সবকটাই কিন্তু আমরা গেট সিএইচ না দিয়েও আউটপুট স্ক্রিনটা স্টপ করতে পেরেছি। তাহলে যত আমাদের সফটওয়্যার ডেভেলপ হবে, তত আস্তে আস্তে আমাদের প্রবলেমগুলোকে দূর করবে। তাই জন্য সেজ যদি লিখবো, আমি যখন পরীক্ষা খাতা আমি লিখবো, তখন কিন্তু আমাকে এটা দিতেই হবে। এটা না দিলে কিন্তু ভুল মানা হবে জিনিসটা, বিকজ এটা দেওয়া উচিত। বাট আমি যখন সেল সার্ভারে যখন প্র্যাকটিস করবো, তখন আমার এটা সেজ কলম না দিলেও চলবে, আবার দিলেও চলবে, প্রবলেম নেই। তাহলে সেজ কলম দেওয়ার পরে স্পেস দিবি একটা, এই স্পেসের পরে লেখা স্টার্ট করবি। দেখ, আর্ক কস লিখে তো হয়নি, আর্ক কস কি লিখেছি এখানে, সাইন pi/3। এর আগে একটা কিওয়ার্ড কি দিতে হবে জানিস তো, সিম্পলিফাই, SIM সিম্পলি, সরি SIMPLIFY। এই কিওয়ার্ডটা আমাদের অবশ্যই দিতে হবে। যদি এই কিওয়ার্ডটা দিয়ে আমি রান করাই, তাহলে আমাদের অবশ্যই যেই অ্যানসারটা আছে ওটা 5/6 সেই অ্যানসার দিয়ে দেবে। পুরোপুরি স্মলে লিখবো SIMPLIFY, তারপরেই ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, পুরোটা ব্র্যাকেটের মধ্যে লিখবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, ইভ্যালুয়েট করব, দেখি আমাদের অ্যানসারটা কত আসে। এবার দেখি অ্যানসারটা আমাদের কত আসছে এখানে। জাস্ট আমি কি করব, আগে একটা কিওয়ার্ড কি দেবো, সিম্পলিফাই। তো তাহলে সিম্পলিফাই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি, সিম্পলিফাই, তারপর কি দেবো, ব্র্যাকেট একটা স্টার্ট করব, লাস্টে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করব। এবার দেখ কি হচ্ছে, ইভ্যালুয়েট। দেখ 1/6 ইন্টু পাই মানে কি, পাই/6। তাহলে কখন আমাদের পুরো অ্যান্সারটা বের করতে হবে, কখন আমাদের জাস্ট কোন কিওয়ার্ডটা ইউজ করলে পুরো অ্যান্সারটা বের হবে, সেটা আই থিঙ্ক বুঝতে পেরে গেছিস। ওকে, আচ্ছা এবার চলে আসি, এটা তো বুঝতে পারলি আগের অঙ্কটা। এবার চলে আসি যে দেখ, যেমন সি প্রোগ্রামিং করতে গিয়ে সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা জায়গাতেই ভেরিয়েবলের বিশাল ভূমিকা ছিল। একটা ভেরিয়েবল কিরকম দেখতে হবে, মানে সেটা আদৌ ইন্টিজার নেবে, ইন্টিজার ভ্যালু নেবে, নাকি সেটা ইন্টিজার ছাড়া রিয়েল নাম্বার ভ্যালু নেবে, এইগুলো বোঝানোর জন্য কিন্তু আমাদের ভ্যারিয়েবল অ্যাসাইন করতে হবে। এমন কোনো প্রোগ্রামিং যায়নি যেখানে আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করিনি। ঠিক আছে, প্রত্যেকটা প্রোগ্রামিং এ আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করেছি, ওয়েদার ইট ইজ ইন্টিজার ভ্যারিয়েবল অর ইট ইজ ফ্লোটিং পয়েন্ট, বা ইন্টিজার ছাড়া যে রিয়েল নাম্বারগুলো সেই ভ্যারিয়েবলগুলো, মানে সেই নাম্বারগুলো। যাই হোক, তো আমরা অ্যাকচুয়ালি পাইথনে ভ্যারিয়েবল ইউজ করি কেন, দেখ পাইথন ভ্যারিয়েবল বলে যে আমি টার্মটা ইউজ করছি, আমরা পাইথন ভ্যারিয়েবল ইউজ করি কেন, এটা কিন্তু শর্ট কোশ্চেনও আসতে পারে। কি লিখেছি আমি এখানে, টু সেভ দ্য রেজাল্ট অফ এ কম্পিউটেশন উই ইউজ ভ্যারিয়েবল। টু সেভ দ্য রেজাল্ট অফ এ কম্পিউটেশন উই ইউজ ভ্যারিয়েবল, মানে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল ইউজ করলে আমাদের বিভিন্ন প্রবলেমের রেজাল্টগুলো সেভ করা ইজি হয়ে যায়। সাপোজ দেখ, আমি সাপোজ সেজে লিখলাম, তো কি লিখে আমি এখানে, সেজ কোলন দিয়ে 1+1, এটা তো আমাদের 2 দেয়। ঠিক আছে, এবার সাপোজ আমি এই 2টাকে আবার ইউজ করতে চাইছি, এই 2টাকে আমি আবার ইউজ করতে চাইছি, তার মানে কি হয়ে গেল জিনিসটা, আমাকে তাহলে এই 2টাকে আবার লিখতে হবে, 2 + 1 = 3। এবার আমি সাপোজ 3টাকে আবার ইউজ করতে চাই, তাহলে আমাকে আবার 3 দিয়ে সামথিং লিখতে হবে। ঠিক আছে, ওকে। এবার যদি আমি এর জায়গায় ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করে দিই, মানে আমি এরকম বলতে চাইছি যে সাপোজ 1 + 1 = 2 হলো, মানছি আমি জিনিসটা। আমি যদি এভাবে লিখি, আমি এক্ষুনি দেখাবো যে y = 1 + 1, ভালো করে দেখবি জিনিসটা, y = 1 + 1। আচ্ছা, সি প্রোগ্রামে কিন্তু ইকুয়ালস টু মানে ছিল ডবল ইকুয়াল, আর সিঙ্গেল ইকুয়াল মানে কি ছিল রে, রিপ্লেস বাই। যদি আমি সি তে কোনো জায়গায় দেখতাম যে a = b লেখা আছে, মানে আমি এটা বুঝতে পারতাম যে a is replaced by b। এখানে y = 1 + 1 লিখেছি, মানে কিন্তু y ভেরিয়েবল is replaced by the value 1 + 1, মানে 1 + 1 এর যে ভ্যালুটা হবে সেটা এখন y ভেরিয়েবলে শিফট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার দেখ, তাহলে আমি যদি সেট সেলে লিখি y = 1 + 1, তারপর আমার তো y এর ভ্যালু আবার জানতে হবে, তাই তো, 1 + 1 = 2 সবাই জানে, বাট আমি y এর ভ্যালু জানতে চাইছি। আমি ঠিক এর নিচে লিখে দেব y,
কিছু করতে হবে না। তুই ফার্স্ট লাইনে এটা লিখেছিস, তুই সেকেন্ড লাইনটায় একটা ওয়াই লিখে দে। এবার তুই ইভ্যালুয়েট সুইচটা দেখবি একবার, দেখবি অ্যান্সার আসবে 2। একবার তাহলে করে দেখিয়ে দিই জিনিসটা, ভালো করে দেখ। এই কেসটা বোঝার চেষ্টা করবি একটু। শেষ ছিল আমি আছি এখন। তাহলে দেখ কি লিখছি, দেখ y equals to 1 প্লাস 1। এবার আমি কি করব, নিচে নিচে আমি কার ভ্যালু চাইছি, এখন আমি y ভ্যালু চাইছি, তো তোমাকে y লিখতে হবে। এবার ইভ্যালুয়েট করছি, 2 এসছে। ওকে, এবার যদি আমি y না লিখতাম, সাপোজ আমি y লিখিনি, তাহলে কি হবে আবার চেক করি, আমি জানি না কি হতে পারে। তাহলে কিন্তু যে আসছে না, দেখ মানে যতবারই ইভ্যালুয়েট করছি দেখ কোনো ভ্যালু দিচ্ছে না আমাকে। মানে প্রোগ্রাম তো রান হয়ে গেছে, সফটওয়্যারে রান অলরেডি করে ফেলেছে, বাট কোনো ভ্যালু দেখাচ্ছে না কেন? বিকজ আমি তো এখানে y ইকুয়ালস টু 1 প্লাস 1, মানে কি y ইজ রিপ্লেস বাই 1 প্লাস 1। এবার আমাকে কি কাজ করতে হবে সেটাকে আমি একবারের জন্য বলেছি। আমি কি বলেছি আমার y এর ভ্যালু চাই? না, বলিনি। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এখানে y এর ভ্যালুটা শো করছে না। যেই আমি বললাম যে এখন দেখাও y এর ভ্যালু, তখনই কিন্তু ইভ্যালুয়েট করলে একমাত্র y এর ভ্যালুটা দেখাবে 2। এবার আমি নিচে y না লিখে না, আমি পাশে, এর পাশে যদি আমি লিখতে চাই, পাশে কিছু না, একটা সেমিকোলন দেবো। দেখ সেমিকোলন, দেখ সেমিকোলন দিয়েছি, সেমিকোলন দিয়ে যদি আমি লিখি y, তারপর যদি ইভ্যালুয়েট করতে যাই তাহলেও হবে। দেখ এর একটু, তাহলে কেসটা বুঝতে পারলি কি করার চেষ্টা করা হচ্ছে এখানে? ওকে, আই থিঙ্ক বুঝতে পেরে গেছিস। তাহলে আমি এভাবেও লিখতে পারি, y ইকুয়ালস টু 1 প্লাস 1 লিখে নিচে y লিখতে পারি, তাহলে আমাদের 2 দেখাবে। অথবা আমি যদি এরকমভাবে লিখি y ইকুয়ালস টু 1 প্লাস 1, তারপর সেমিকোলন দিয়ে y, এটাও কিন্তু একটা ফরম্যাট। কোনটা চুজ করবি তোর পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? ওকে, এবার দেখ কেসটা, y এর ভ্যালু তো বেরিয়ে গেল, তাই তো 2 বেরিয়ে গেছে। এবার তুই তারপরে পরের লাইনে তুই সাপোজ y ইনটু y প্লাস 1 লিখ। y টু 1 সরি ইনটুটা কিন্তু কিভাবে লিখতে হবে বলে দিয়েছি আমি, স্টার দিতে হবে। y স্টার y প্লাস 1 লিখ। তোকে আর 1 প্লাস 1 2 ইনটু 2 প্লাস 1 লিখতে হচ্ছে না, তুই জাস্ট y স্টার y প্লাস 1 লিখ, বিকজ y ভ্যারিয়েবলে তো 2 ভ্যালুটা স্টোর হয়ে গেছে। তুই এখানে ইভালুয়েট কর, তুই অ্যানসারটা পেয়ে গেছিস। তুই যদি এই ফরম্যাটে লিখিস, তুই পরের লাইনে y ইকুয়ালস টু, সরি কি বললাম, y স্টার y প্লাস 1 লিখ, তারপর তুই ইভালুয়েট মার, দেখবি এখানে অ্যানসারটা কত আসছে, কত হবে এখানে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের সুবিধা। এরপর তুই যতগুলো ফরম্যাটই, তুই যতগুলো ভ্যালুই জানতে চাইবি y এর পলিনোমিয়াল সংক্রান্ত, তো কিন্তু পরপর সব কটা ভ্যালু দিয়ে যাবে। এটা হচ্ছে পাইথন ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে ভেরিয়েবলের কাজটা বুঝতে পারলি তো কি হলো জিনিসটা? ওকে, তাহলে ভেরিয়েবলটা আমরা কেন ইউজ করছি ব্যাপারটা বুঝতে পেরেছিস? ওকে, এবার দেখ ভালো করে দেখবি জিনিসটা। তাহলে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু স্টোর করে সেই ভ্যারিয়েবলটা দিয়ে বিভিন্ন বিভিন্ন ফাংশনের ভ্যালু বের করছি, ঠিক আছে? এবার ভালো করে দেখ, এখানেই আসছি, দেখাই জিনিসটা। দেখ জিনিসটা, এটা তো আমি এক্ষুনি করলাম। এবারে পরের লাইনে গিয়ে আমি দেখি, যেটা আমি দেখাতে চাইলাম এক্ষুনি। সাপোজ আমি করছি যে y প্লাস 5, তাহলে দেখি ভ্যালু দিচ্ছে কিনা। হ্যাঁ, 7 দিয়ে দিচ্ছে। এবার দেখ, যদি আমি কোনো নিউমেরিক্যাল ভ্যালু, ভালো করে শুনবি জিনিসটা, যদি আমি কোনো নিউমেরিক্যাল ভ্যালু এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর না করি, সাপোজ আমি লিখলাম হচ্ছে y প্লাস 1, কিছু বললাম না, জাস্ট y প্লাস 1 লিখলাম, একটা ভ্যারিয়েবল লিখলাম, আমি জাস্ট একটা ফাংশন লিখলাম, ইভ্যালুয়েট করছি। দেখ এটাও দেখাচ্ছে তো, জাস্ট y প্লাস 1 লিখছি, বা শুধু y লিখছি, বা y প্লাস x লিখছি, ইভ্যালুয়েট করছি, দেখ এরর দেখাচ্ছে। এবার আমার কোশ্চেনটা হচ্ছে এই এররটা কেন দেখাচ্ছে, এটা ভালো করে বুঝতে হবে। তাহলে ভ্যারিয়েবলের মধ্যে যতক্ষণ আমি কোনো নিউমেরিক্যাল ভ্যালু স্টোর না করছি, ততক্ষণ কিন্তু আমাদের ওই যে আমাদের আউটপুট স্ক্রিনটা আছে যেখানে অ্যান্সার দেখায়, সেখানে কিন্তু এরর দেখায়। সো পার্থক্যটা ভালো করে বোঝ,
y ইকুয়ালস টু 1 প্লাস 1 লিখলে আমাদের আউটপুট স্ক্রিনে দেখাচ্ছে এটা 2 যদি আমি y ভ্যালু জানতে চাই। বাট যদি আমি জাস্ট y প্লাস 1 লিখি বা x প্লাস y লিখি তাহলে আউটপুট স্ক্রিনে কিন্তু কি দেখাচ্ছে এরর। এবার সাপোজ আমি চাইছি যে আমি যদি এখানে y প্লাস 1 লিখি তাহলে আমি আউটপুট স্ক্রিনেও y প্লাস 1 দেখতে চাই। সাপোজ অ্যাজিউম করে নেই যে আমি এখানে y প্লাস 1 লেখা আছে তাহলে আমি আউটপুট স্ক্রিনেও y প্লাস 1 দেখতে চাই, আমি এখানে এরর দেখতে চাই না। মানে যেরকম আমি সুন্দরভাবে এখানে নাম্বার পাচ্ছি, আমি চাইছি যে আউটপুট স্ক্রিনটায় আমার নাম্বারের জায়গায় ভ্যারিয়েবল থাকে। জাস্ট আমি যেই ফাংশনটা লিখেছি সেই ফাংশনটাই আমি এখানে বসাতে চাইছি। তাহলে কিভাবে করব? এর জন্য আমি যে টার্মটা এখন ইন্ট্রোডিউস করছি সেই টার্মটার নাম হচ্ছে আমাদের সিম্বলিক ভ্যারিয়েবল। এখান থেকেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সেজ ম্যাথের জার্নি শুরু। ওকে, এই সিম্বলিক ভ্যারিয়েবলের সাহায্যেই কিন্তু আমি মানে জাস্ট একটা কিওয়ার্ড আর কিছু না, এই সিম্বলিক ভ্যারিয়েবলের সাহায্যেই কিন্তু আমি এই যে আমি ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো লিখেছি সেগুলো আমি ইজিলি এখানে দেখাতে পারবো। ব্যাপারটা বুঝতে পারলি কি বলার চেষ্টা করছি এখানে? তাহলে আমি একটু দেখে নিই জিনিসটা। সাপোজ আমি এখানে y প্লাস 1 দেখাতে চাইছি, ঠিক আছে? y টা না ডিফাইন করা নেই এখানে, কিন্তু y টাকে ডিফাইন করা আছে। y ইকুয়ালস টু 1 প্লাস 1, y টা মর্যাদা আছে, y এর মধ্যে একটা ভ্যালু আছে, y টা কি ভ্যালু দেবে সেটা আমি জানি। বাট এখানে যে আমি y টা লিখেছি এটা উদ্দেশ্যহীনভাবে কিন্তু y টা আছে। y টা কি জিনিস কেন আছে আমি কিন্তু একবারের জন্য ডিফাইন করি। যেভাবে সি প্রোগ্রামে আমি কোনো ভ্যারিয়েবলকে ডিফাইন করে দিতাম, যদি ইন্টিজার হতো, মনে করে দেখ এখানে ভয়েড মেনের পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশন ছিল, পার্ট বাই পার্ট করে মনে আছে তো? হেডার ফাইল, মেন ফাংশন, ভ্যারিয়েবল ডিক্লারেশন। তাহলে এই জায়গায় কিন্তু ভ্যারিয়েবল ডিক্লারেশন ছিল। তাহলে এখানে ইন্টিজার হলে ইন তারপর স্পেস দিয়ে i, j বা n, আর যদি ফ্লোট হতো তাহলে এখানে স্পেস দিয়ে x, y, z যা লাগতো। বাট এখানে যাই আসছে না। এখানে সুবিধাটা কি বলছি আমি? আস্তে আস্তে সি প্রোগ্রামিং থেকে ডেভেলপ অনেক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেছি। তাহলে আমাদের এখানে আলাদা করে ইন বা ফ্লোট এই ভ্যারিয়েবলগুলোকে মেনশন করতে হচ্ছে না। তুই ভ্যারিয়েবলকে ভ্যারিয়েবলই বল জাস্ট। মানে আমি বলতে চাইছি আমি যদি y প্লাস 1 লিখি সেট সেলে, যেখানে আমার কম্পিউটার স্ক্রিনটা আছে, যেখানে যদি লিখি y প্লাস 1, আমি যদি চাই আউটপুটে আমার y প্লাস 1ই দেখাবে, তাহলে কিছুই না, আমি একটা কিওয়ার্ড দেব পাইথন ল্যাঙ্গুয়েজটাতে বা সেট সেলটাকে, যে y ইজ নাথিং বাট, মানে y ইকুয়ালস টু var, এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড var। এবার ভ্যারিয়েবলটা কে? y টা তো। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেব একটা সিঙ্গেল ইনভার্টেড কমা ওপেন, y লিখব সিঙ্গেল ইনভার্টেড কমা ক্লোজ। তাহলে সিম্বলিক ভ্যারিয়েবলের এর কিওয়ার্ডটা কি? এই কিওয়ার্ডটা হচ্ছে var, সিঙ্গেল ইনভার্টেড কমা ওপেন, সিঙ্গেল ইনভার্টেড কমা ক্লোজ। যেই ভ্যারিয়েবলকে আমি এখানে দেখাতে চাইছি সেই ভ্যারিয়েবলটা, আর কিছু না। তাহলে আমি এখানে y প্লাস 1 লিখে আমি যদি এই y ইকুয়ালস টু var লিখি, তারপর যদি আমি y প্লাস 1 লিখি, তারপর যদি আমি ইভ্যালুয়েট বলে যে সুইচটা আছে এখানে আছে সেটা যদি আমি প্রেস করি, তাহলে এখানে আমাদের আউটপুট স্ক্রিনে কি দেখা যাবে জানিস? y প্লাস 1। এবার যদি থাকে ডবল ভেরিয়েবল x আর x প্লাস y আছে, যেমন আমি এটার জন্য তো করে দিলাম, এবার যদি x প্লাস y থাকে তাহলে কিছুই না। x প্লাস y জন্য আমি কি করব? এখানে যদি x প্লাস y থাকে, যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, কিছুই লিখবো না। এখানে কোন কোন ভেরিয়েবল আছে? x আর y। তাহলে x, y দুটোর জন্য আমি সিলেক্ট করব var, সিঙ্গেল ইনভার্টেড কমা ওপেন, x, y সিঙ্গেল ইনভার্টেড কমা ক্লোজ। তারপর তুই নিচে লিখ x প্লাস y। এবার তুই ইভ্যালুয়েট সুইচটা প্রেস করবি, আউটপুট স্ক্রিন আসবে হচ্ছে x প্লাস y। তাহলে কিভাবে কাজ করে একবার দেখে নি। আচ্ছা, এটাকে অনলি var না লিখে এটাকে আমি অন্যভাবেও লিখতে পারি, অর দেখ s r, ঠিক আছে? ওকে, ক্যাপিটাল S ক্যাপিটাল R ডট var, একই, আর ভিটা কিন্তু স্মল, ঠিক আছে? তাহলে তুই অনলি var লিখতে পারিস, অথবা তুই sr ডট var, দুটোই সেম কিওয়ার্ড, ঠিক আছে? এখন এটা আর কেউ ইউজ করে না, সবাই এটা ইউজ করে, একই ব্যাপার, ঠিক আছে? ওকে, এবার
একটা এক্সাম্পলের সাহায্যে দেখাচ্ছি যে কিভাবে কাজটা করতে হবে। দেখ, যেটা আমি ওখানে এক্সাম্পল দিলাম সেটাই করছি। তাহলে এরর তো দেখাচ্ছিল এখানে, আমি যদি এখানে এবার কি করি কাজটা দেখে নিই একবার। তাহলে কি লিখবো, প্রথমে ডিফাইন করবো VAR, সরি VAR ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই, সরি সিঙ্গেল ইনভার্টেড কমা ওপেন করতে হবে। কোথায় গেল, সিঙ্গেল ইনভার্টেড কমা এক্স কমা ওয়াই, সিঙ্গেল ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। নিচে গেলাম, কি দেখাতে চাইছি আমি এখানে, এক্স প্লাস ওয়াই। তো তাহলে এক্স প্লাস ওয়াই। এবার কি করব, ইভ্যালুয়েট, দেখি কি আসছে, এক্স প্লাস ওয়াই। ব্যাপারটা বোঝাতে পারলাম? ক্লিয়ার তো পুরোপুরি ব্যাপারটা? ওকে। তাহলে আমরা কি করব, যখনই দুটো ভেরিয়েবল বা তিনটে ভেরিয়েবল বা চারটে ভেরিয়েবল থাকবে তখন আমি তাদেরকে আগে ডিফাইন করে দেবো এখানে এই কিওয়ার্ডটা, তারপর যে আমি ফাংশনটা এখানে প্রিন্ট করতে চাইছি সেটা কিন্তু এখানে প্রিন্ট করে দেবে। ক্লিয়ার তো? ওকে। তাহলে সিম্বলিক ভেরিয়েবলের কাজটা কি সেটা আই থিঙ্ক বুঝতে পেরে গেছিস। এগুলো কিন্তু সব নোট ডাউন করে নিই, বারবার করে বলছি। এবার সাপোজ যে আমি যে ফাংশনগুলো প্রিন্ট করছি, যেমন আমি দেখালাম এক্ষুনি, যে কি দেখালাম এটা, যে var x, y equals to variable colon x, y, ঠিক আছে? ওকে। তাহলে ডিফাইন করে দিলাম যেটা ভ্যারিয়েবল, ইন্টিজার না ফ্লোট জানা দরকার নেই, ঠিক আছে? তারপর যদি আমি এখানে x প্লাস y লিখি, তারপর যদি ইভ্যালুয়েট প্রেস করি, নিচে x প্লাস y দেখাবে। এবার সাপোজ তুই x প্লাস y তে x equals to 1 আর y equals to 2 এর জন্য ভ্যালু চাইছিস, তুই জানিস ভ্যালুটা কি হবে, বাট বিশাল বড় বড় যে ফাংশনগুলো আছে ওগুলো তুই বুঝতে পারছিস না। তখন কি করবি, ভালো করে এটা ভালো করে বোঝার চেষ্টা কর। তাহলে আমি x প্লাস y এর x equals to 1 আর y equals to 2 এর জন্য ভ্যালু চাইছি, ঠিক আছে? তাহলে কিভাবে লিখছি দেখ, প্রথমে তো ভ্যারিয়েবল ডিফাইন করলাম, মানছি। এবার এই যে x প্লাস y ফাংশনটা আছে না, ওটাকে আরেকটা ভ্যারিয়েবলে রিপ্লেস করে দে। এবার তুই বলবি যে তুমি তো এখানে z ভ্যারিয়েবল ডিফাইন করোনি, আর আমার z ভ্যারিয়েবল ডিফাইন করার দরকার নেই, আমি তো z এর ডেফিনেশনটা দিয়ে দিয়েছি, z equals to x plus y, তাহলে আমার আলাদা করে z ডিফাইন করার দরকার নেই। বাট মনে করে দেখ, সি প্রোগ্রামিং এ মনে আছে যোগের প্রোগ্রামটা, মানে দুটো নম্বরের যোগ, c equals to a plus b লিখেছিলাম, আমি কিন্তু উপরে a টা আর b টাকেও ডিফাইন করেছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ c টাকেও ডিফাইন করেছিলাম। বাট এখানে পাইথনের সুবিধাটা দেখ, আমি যেই ভেরিয়েবল গুলো ইউজ করব অনলি সেই ভেরিয়েবল গুলো আমি ডিফাইন করতে হবে। এই যে এটাকে আমি অন্য একটা ভেরিয়েবল z দিয়ে রিপ্লেস করলাম, এই z টা ডিফাইন না করলেও চলবে। যেটা আমি এখানে বললাম, এখানে যেটা বললাম প্রথমে যেটা শেখালাম, যে মানে পাইথন ভেরিয়েবলে যে y equals to 1 plus 1, তারপর তুই যদি বলিস যে y এর ভ্যালু দাও তাহলে 2 বলে দেবে, তাহলে আমার কিন্তু আগে y টাকে ডিফাইন করতে হলো না। সো এখানেও এখানে z equals to x plus y, সো আমরা আগে z টাকে ডিফাইন করার দরকার নেই। তাহলে খাতায় কি বলে লিখবি, খাতায় অলওয়েজ লিখবি কি সেজ, সেজ পরে তারপর কোলন, তারপর এটা, আবার পরের লাইনে সেজ কোলন দিয়ে এটা, পাশাপাশি লিখবি কিন্তু ভাই, বারবার করে বলছি, সেজের কোলন দিয়ে তারপর একটা স্পেস দিবি, সেজের পরে কোলন দিয়ে সেজ কোলন দিয়ে স্পেস, মানে কিছু জায়গায় ছাড়বি, z equals to x plus y। এবার কি বললাম যে x equals to 1 আর y equals to 2 এর জন্য ভ্যালু চাই, তাহলে কিছু না, এরপরে আবার সেজ z x equals to, যেটা পরে ফার্স্ট ব্র্যাকেট x equals to 1 কমা দিয়ে y equals to 2। এটা খুবই সিম্পল জিনিস। তাহলে z equals to x plus y হয়ে গেছে, তারপর z x equals to 1 y equals to 2, বাস তুই তারপর ইভ্যালুয়েট সুইচটা প্রেস করে দে, প্রেস করার পরে দেখবি অ্যানসার চলে এসেছে 3। তাহলে এভাবে কিন্তু আমাদের ভেরিয়েবলের সাহায্যে, মানে পাইথন ভেরিয়েবল এন্ড সেজ ভেরিয়েবল, সিম্বলিক ভেরিয়েবল, দেখ এগুলো সিম্বলিক ভেরিয়েবল, x আর y টা সিম্বলিক ভেরিয়েবল আর z টা কিন্তু পাইথন ভেরিয়েবল, ঠিক আছে? যেই ভেরিয়েবলটা প্রোগ্রামে ইউজ হয় বাট ডিফাইন করতে হয় না সেটা হচ্ছে পাইথন ভেরিয়েবল, আর যেই ভেরিয়েবলগুলো আগে ডিফাইন করতে হবে ওটা রাফলি বুঝে না, ওটা মানে সিম্বলিক ভেরিয়েবল। তাহলে এটা কিন্তু আমি ভ্যালুটা পেয়ে গেলাম এর মাধ্যমে। এবার এর রেসপেক্টে অঙ্ক আছে, একটা অঙ্ক আমি দেখতে পাচ্ছি এখানে, দেখি অঙ্কটা করে দিই তাহলে। এটা হচ্ছে অঙ্কটা, একবার দেখাচ্ছি, এটা খুবই ইজি, আলাদা করে ভাবার কিছু নেই।
এই যে অঙ্কটা দিয়েছে, অঙ্কটা কি দিয়েছে এখানে, sin x এর জন্য x equals to 1 এ ভ্যালু বের করতে হবে। sin x ফাংশনটার জন্য x equals to 1 এ ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তাহলে কোশ্চেন অ্যানসার লিখছি আমি, এটার অ্যানসার লিখছি আমি। অ্যানসারটা কি হবে, প্রথমে কি ভ্যারিয়েবল কি আছে, x আছে। তাহলে আমি সবার আগে ভ্যারিয়েবলটাকে ডিফাইন করে দিচ্ছি। তাহলে x equals to, আগে তো আমি লিখব সেজ লেখার পরে তারপরে x equals to var x। ওকে, ব্যাপারটা বুঝতে পারলি তো? আচ্ছা, এবার কি x equals to 1 এর জন্য ভ্যালু বের করতে হবে। তাহলে আমি কি করছি দেখ, আমি এরপরে আবার সেজ লিখে কোলন দিবি, জায়গা ছাড়বি একটু, y equals to sin x লিখে দিচ্ছি, ঠিক আছে। ওকে, মানে এখানে x টা হচ্ছে সিম্বলিক ভ্যারিয়েবল, বাট y টা কিন্তু পাইথন ভ্যারিয়েবল, বিকজ 8 y এর কিন্তু আমি ডিফাইন করে দিয়েছি অলরেডি, y sin x এর যা ভ্যালু আসবে সেটা y এর, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কাজটা হচ্ছে কি, x equals to 1 এর জন্য ভ্যালু করতে হবে, কার ভ্যালু বের করতে হবে, sin x এর। sin x মানে কার, অ্যাকচুয়ালি y এর ভ্যালু বের করতে হবে। তাহলে সেজ লিখে এখানে y x equals to 1, তাহলে তুই দেখ ইভ্যালুয়েট কর, তোর অ্যানসারে আসবে sin 1। একবার তাহলে চেক করে নিয়ে এই অ্যানসারটা আসছে কিনা দেখি, জিনিসটা এটা আসছে কিনা একবার দেখি। এটা আসার তো কথা, দেখি। তাহলে প্রথমে হচ্ছে x equals to, x equals to var x। তাহলে x equals to var, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোলন দিয়ে x, কোলন ক্লোজড, ব্র্যাকেট ক্লোজড, নেক্সট লাইনে y equals to, তো y equals to কি বললাম, sin x। তাহলে sin ফার্স্ট ব্র্যাকেট দিয়ে x, তারপর কোন পয়েন্টে ভ্যালু চাইছি আমি, y চাইছি হচ্ছে x equals to 1, x equals to, সরি এটা তো মাল্টিপ্লিকেশন, x equals to 1। এবার ইভ্যালুয়েটটা দিচ্ছি, দেখি sin 1। তাহলে আসলো জিনিসটা। তাহলে অঙ্কগুলো বুঝতে পারছিস কিভাবে কি করার চেষ্টা করছি না করছি। এই টাইপের অঙ্ক কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে আসতে পারে। আরও আমি অঙ্ক দেখাবো, চিন্তা নেই, এইখানেই শেষ না, আরও অঙ্ক দেখাচ্ছি। এবার সাপোজ একটা অঙ্ক দেখ, সাপোজ অঙ্কটা হচ্ছে এরকম, এক্স প্লাস 1 ইন্টু কস এক্স প্লাস এ এর ভ্যালুটা বের করতে হবে অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 1 কস এক্স প্লাস এ অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ তে ভ্যালু বের করতে হবে। খুবই ইজি, দেখ ভালো করে জিনিসটা। ওকে, এটা দেখ ভালো করে জিনিসটা। তাহলে কি হচ্ছে দেখ, কিভাবে লিখবো অ্যান্সার, কি বলেছিলাম সবার আগে, সেজ যখন খাতায় লিখছিস কলম দিয়ে একটু স্পেস দিয়ে, তারপরে দেখতে হবে কি আগে আমাদের কোনটা পাইথন ভ্যারিয়েবল কোনটা আমাদের সিম্বলিক ভ্যারিয়েবল। দেখ যেগুলো অলরেডি গিভেন সেগুলোকে তো আমার ডিফাইন করতে হবে, আর যেটা আমি চুজ করব সেটা হচ্ছে কি আমার সিম্বলিক ভ্যারিয়েবল মানে পাইথন ভ্যারিয়েবল, আর যেটা অলরেডি গিভেন আছে সেগুলো কিন্তু সিম্বলিক ভ্যারিয়েবল। সো কসের মধ্যে x আছে, বাইরেও x আছে, তাহলে এটা কিন্তু আমাদের সিম্বলিক ভ্যারিয়েবল, সো এটা আমাকে ডিফাইন করতে হবে। x না, শুধু এটাও একটা ভ্যারিয়েবল কিন্তু। তাহলে প্রথমে আমি ডিফাইন করে নিই। তাহলে কিভাবে ডিফাইন করতে হয়, দুটো ভ্যারিয়েবল আছে, তাহলে a, x ইকুয়ালস টু var স্মল a কিন্তু, ঠিক আছে, কোলন সরি সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে a, x ক্লোজ, বাস ডিফাইন হয়ে গেছে। নেক্সট কাজটা কি, এটাকে একটা পাইথন ভ্যারিয়েবলে শিফট কর। তাহলে sage কোলন দিয়ে y ইকুয়ালস টু, ধরো ভ্যারিয়েবল ধরে নাও y, x প্লাস 1 টা ব্র্যাকেটে রাখলাম, স্টার্ট মাল্টিপ্লিকেশন কিন্তু cos x প্লাস a। এবার কোন পয়েন্টে আমাদের বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে x ইকুয়ালস টু a পয়েন্টে, ঠিক আছে। তাহলে আবার কি সেজ দিয়ে y, কি লিখতে বলেছিলাম, y এর পরে লিখবি x ইকুয়ালস টু a, এটা মানে কিন্তু x ইজ রিপ্লেস বাই a, ঠিক আছে। ওকে, আচ্ছা
তাহলে কত হবে? তাহলে এখানে অ্যান্সারটা আমাদের কত বেরোবে? আমাদের যেটা মনে হচ্ছে অ্যান্সারটা বেরোবে হচ্ছে এখানে x equals to a, যেহেতু যদি x এর জায়গায় আমি a বসাবো তাহলে অ্যান্সারটা আমাদের আসবে a plus 1 স্টার cos 2a। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার তো পুরো ব্যাপারটা? আই থিঙ্ক এটা বুঝতে পেরেছিস। ঠিক আছে, ওকে। এবার y equals to x plus a, এটা তো চলে এলো আমাদের x equals to a পয়েন্টে আমাদের ভ্যালুটা কি হবে। ঠিক আছে, এবার সাপোজ আমি অঙ্কটা এভাবে দিলাম, হচ্ছে x plus 1 equals to cos x plus a আছে। আমি বললাম আচ্ছা সাপোজ এখানে ধরে নে x স্কয়ার, ঠিক আছে, তাহলে আমি বললাম যে x স্কয়ার equals to a বসিয়ে অ্যানসারটা সলভ কর। আমি বললাম যে x স্কয়ারের জায়গায় a বসা মানে পুটিং x স্কয়ার equals to a, তারপর প্রবলেমটা সলভ কর। ওকে, ক্লিয়ার তো? এবার সেম ভাবে আমি এগোচ্ছি, এই ফার্স্ট দুটো লাইন পুরোপুরি সেম। ঠিক আছে, এখানে শুধুমাত্র y equals to x plus 1 cos x স্কয়ার equals to a আছে। এবার মাইন্ডেড, এবার কিন্তু আমাদের x স্কয়ারের জায়গায় বসাতে হবে। তাহলে y equals to মানে সরি equals to দ্বারা তো ভুল হবে। এবার আমি যদি y ব্র্যাকেট দিয়ে x স্কয়ার equals to a লিখি না, তাহলে আমাদের অ্যানসারটা সেমই আসার কথা। এখানে x plus a ছিল বলে cos 2a হয়েছিল, এখানে x স্কয়ারের জায়গায় বসালে তো cos 2a হওয়ার কথা। এবার দেখি যে এখানে যদি বসাই তাহলে সেটা আসছে কিনা। তাহলে চেকটা করি একটু কিভাবে হচ্ছে ব্যাপারটা। তাহলে একটু দেখে নিই জিনিসটা। এবার দেখ জিনিসটা, দেখ ভালো করে। এখানে কেসটা গেলাম, লিখে দিয়েছি কিন্তু জিনিসটা। তাহলে এখানে a, x ভ্যার a, x লেখা আছে, y equals to x plus 1 cos x square plus a লেখা আছে, তারপর y equals to দেখলাম x square equals to a লিখলাম, যেটা লিখতে বলেছে আর কি। এবার ইভ্যালুয়েট করছি, দেখ এটা দেখাচ্ছে। এবার যদি আমি এখানে x equals to a লিখি দেখি না, তাহলে কোনো সমস্যা হচ্ছে কিনা? আগে যেরকম লিখেছিলাম, তাহলে আমি যদি এখানে x equals to a লিখি না, তারপর যদি ইভ্যালুয়েট করি, দেখ কোনো সমস্যা হচ্ছে না, ভ্যালু দিচ্ছে কিন্তু। তাহলে a plus 1 স্টার cos a স্কোয়ার প্লাস a, যেটা আসার কথা। তাহলে আমি প্রবলেমটা বুঝতে পেরে গেলাম। প্রবলেমটা কোন জায়গায় আছে? আমি যদি x equals to something কিছু দিয়ে রিপ্লেস করি তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, মানে বাঁদিকে যে ফাংশন। আচ্ছা আমি একটু দেখি তো, যে যদি আমি x equals to a স্কোয়ার দিয়ে রিপ্লেস করতাম তাহলে কি হতো জিনিসটা। এবার দেখ এখানে আমি একটু চেক করার জন্য এলাম এখানে আবার। আমি x স্কোয়ার ইকুয়ালস টু a দিয়ে হয়নি, বাট আমি যদি x ইকুয়ালস টু a স্কোয়ার দিয়ে করি, দেখ এখানে দেখুন দেখা যাচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a, মানে অ্যান্সারটা দিচ্ছে। তাহলে প্রবলেমটা কোন জায়গায় আছে এটা আমি দেখিনি ব্যাপারটা একটু। এবার দেখ ভালো করে, তাহলে এখানে যদি আমি y ইকুয়ালস টু x স্কোয়ার ইকুয়ালস টু a দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার এখানে আসছে। মানে আমাকে এটা বুঝতে পারলাম যে y ইকুয়ালস টু, এই যে আমাদের কিওয়ার্ডটা আছে y ইকুয়ালস টু ব্র্যাকেটের মধ্যে সামথিং ইকুয়ালস টু সামথিং, আমি যেটাকে রিপ্লেস করছি তার পাওয়ারটা কিন্তু অলওয়েজ 1 থাকতে হবে। যদি আমি এইভাবে লেখার চেষ্টা করতে চাই, মানে আমি যদি y ব্র্যাকেট দিয়ে সামথিং ইকুয়ালস টু সামথিং, মানে আমি যেখানে x টাকে দিয়ে রিপ্লেস করছি, তাহলে আমি যাকে রিপ্লেস করছি, মানে x টাকে আমি দিয়ে রিপ্লেস করছি, মানে আমি যাকে আমি রিপ্লেস করছি, আমি x টাকে রিপ্লেস করছি, তাহলে আমি যাকে রিপ্লেস করছি তার পাওয়ারটা কিন্তু অলওয়েজ 1 থাকতে হবে যদি আমি এভাবে লিখতে চাই। এবার তাহলে কোশ্চেনটা করবি, তাহলে কি আমি x স্কয়ারের জায়গায় a বসিয়ে কোনোদিন সলভ করতেই পারবো না? সব সময় কি আমাদের x ইকুয়ালস টু a দিয়ে সলভ করতে হবে? না, আমি চাইছি যেমন আমি এখানে cos 2a পেয়েছিলাম x এর জায়গায় a বসিয়ে, এখানে আমি x স্কয়ারের জায়গায় a বসিয়ে সেম অ্যানসারটা পেতে চাইছি। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে দেখ আর সেম অ্যানসার আসবে না যদিও, বিকজ এখানে x প্লাস 1 আছে, দেখি না কি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যানসারটা অ্যাকচুয়ালি কি আসার কথা, এখানে x প্লাস 1 আছে, মানে আমি যদি x স্কয়ারের জায়গায় a বসাই তাহলে এটা হবে রুট a, মানে স্কয়ার রুট অফ a থাকবে প্লাস 1 cos 2a থাকবে। আমি আপাতত এটাকে x স্কয়ারই দিই না, সমস্যা কি আছে? এটা cos x স্কয়ার
ইকুয়ালস টু কেন প্লাস, আর এক্স স্কোয়ার এভাবে তো লিখি না, পাওয়ার দিয়ে 2 লিখি, পাওয়ার দিয়ে 2 লিখি, ঠিক আছে, পাশে 2 লিখি। তাহলে কি করতে হবে আমাদের? আমি এটা দিয়ে আমি করতে পারলাম না, বুঝতে পারলাম এক্স স্কোয়ারের জায়গায় এ বসিয়ে হবে না। তুই এবার কোশ্চেনটা করতে পারিস, তাহলে এখানে বুদ্ধি করে দিয়েছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ, তাহলে আমি কি এক্স এর জায়গায় যদি আমি লিখি এস কিউ আর টি এ, এটা দিয়ে করলে কি হবে? হ্যাঁ হবে। তাহলে তুই এভাবে লিখতে পারিস জিনিসটা, এক্স ইকুয়ালস টু এস কিউ আর টি এ, তাহলে আমি যেই অ্যান্সারটা চাইছি ওটা কিন্তু পুরোপুরি চলে আসবে, সমস্যা হবে না। বাট যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ দিয়ে দেখাতে বলেছে, সো আমাদের এটা কিন্তু করলে চলবে না, আমাদের এক্স স্কোয়ারের জায়গায় দিয়ে বসাতে হবে। ক্লিয়ার? তাহলে এটা কি ইউজ করছি, তাহলে এই কোন জায়গাটা প্রবলেম সেটা বুঝতে পারলি তো? আরেকটা যেটা প্রবলেম ছিল না, এখানে কোন জায়গাটা প্রবলেম বুঝতে পেরেছিস? তাহলে আমি কি করছি দেখ, এক্স স্কোয়ারের জায়গায় বসিয়ে করবো, এই জন্য একটা নতুন কিওয়ার্ড আমি ইউজ করছি ওয়াই, ওয়াই এর পরে ঝাপ করে ব্র্যাকেট দিয়ে দিয়েছিলাম তো, আমি এবার ইউজ করছি ওয়াই এর পরে ডট, ডট দিয়ে সাবস্টিটিউট, ওয়াই এর পরে ডট দিলাম, ডট দিয়ে লিখলাম হচ্ছে সাবস্টিটিউট, তারপর ব্র্যাকেট দিচ্ছি, সাবস্টিটিউটের পরে ব্র্যাকেট দিলাম। আমি কাকে আগে রিপ্লেস করতে চাইছি? আমি এক্স স্কোয়ারের জায়গা থেকে লিখতে চাইছি, তাহলে এক্স স্কোয়ার লিখলাম এখানে, তারপর ডবল ইকুয়ালস টু দিয়ে এটা যদি লিখি, তারপর যদি ইভ্যালুয়েট সাইনটা আমি প্রেস করি, আমাদের অ্যান্সারটা চলে আসবে a + 1 cos, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। y ডট সাবস্টিটিউট না লিখে আমি যদি অনলি এটা লিখি y ডট সাবস x স্কয়ার ডবল ইকুয়ালস টু a, তাহলেও কিন্তু আমাদের সেম অ্যান্সার আসবে। অবশ্যই পাশে কিন্তু সেজ লিখতে হবে, যেরকম লিখেছি আমি এখানে। তাহলে ম্যাটার করছে না তুই সাবস্টিটিউট মানে পুরোটা লিখছিস, পুরো কিওয়ার্ডটা লিখছিস, নাকি তুই জাস্ট সাবস লিখছিস, অ্যান্সারটা কিন্তু সেম আসবে। চেষ্টা বুঝতে পারলি কি বলার চেষ্টা করছি? তাহলে যদি আমাকে এমন একটা জিনিসকে রিপ্লেস করতে বলে যার পাওয়ারে 2 আছে বা তার 3 আছে, তাহলে কিন্তু আমাদের y ব্র্যাকেট দিয়ে লিখলে চলবে না, যেভাবে আমি লিখেছি এখানে, আমাদের কিন্তু এভাবেই লিখতে হবে। এবার কোশ্চেনটা হচ্ছে, এই যে আমি ফরম্যাটটা লিখলাম, এই যে আমি এক্সট্রা কিওয়ার্ডটা ইউজ করলাম, সেটা কি এখানে কাজে লাগবে? অবশ্যই। তুই যদি এখানে y ব্র্যাকেট দিয়ে x = a না লিখতে চাস, তাহলে তার জায়গায় তুই যদি লিখিস y ডট সাবস x লিখলাম না, ডবল ইকুয়ালস টু a, তাহলে তো অ্যান্সারটা সেম আসবে। মানে এই ফরম্যাটটা হচ্ছে সবার জন্য, আর এই ফরম্যাটটা অনলি যাকে রিপ্লেস করছি তার পাওয়ারে যদি 1 থাকে তার জন্য। একবার দেখিয়ে দিই, তাহলে আই থিংক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছিল না জিনিসটা, তাহলে একটু দেখিয়ে দিই। এখানে x + 1 লেখা আছে, তাহলে এখানে y ডট সাবস সাবস লিখে ব্র্যাকেট দিয়ে কি করবো, এক্স স্কোয়ারের জায়গায় লিখবো তো, তাহলে এক্স স্কোয়ার ডবল ইকুয়ালস টু ইভ্যালুয়েট করছি। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছিস, মানে এটা কি বুঝতে পারলি একটু ভাবতো তোরা নিজেরা। মানে বলছে এই ডবল ইকুয়ালস টু মানে যেই জায়গায় এক্স স্কোয়ার আছে সেই জায়গাতেই এ বসাবে, যেই জায়গায় এক্স স্কোয়ার নেই সেই জায়গায় কিন্তু এক্স এর জায়গায় রুটে বসাবে না। তাহলে এখানে ওই দেখ x + 1 ছিল তো, ওই জায়গায় কিন্তু SQRT a বসালো না, তার জায়গায় ওটাকে x + 1ই রাখলো, বিকজ ওখানে এক্স স্কোয়ার নেই, আর এক্স স্কোয়ারের জায়গাতে a বসিয়ে দিয়েছে। এবার আমি যদি এটাকে এক্স স্কোয়ার করি, দেখি এই জায়গাটা ভালো করে দেখ, এটাকে যদি এক্স স্কোয়ার করি তাহলে কি আসছে, দেখ a + 1 cos 2a। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? ওকে, এবার আমি যদি x = a লিখি, দেখি
এক্স ইকুয়ালস টু এ। দেখি তাহলে লিনিয়ারের জন্য যদি এক্স এর পাওয়ারটা যদি 1 থাকে তার জন্য ওয়াই ডট সাবসটা কাজ করছে। আবার আমি যদি এটা অনলি এক্স ইকুয়ালস টু এর জন্য পাওয়ার তো 1, তাহলে অনলি এক্স ইকুয়ালস টু এর জন্য আমি যদি ওয়াই ডট সাবসটা নাই ইউজ করি, সরি, তখন কিন্তু ডবল ইকুয়ালস টু দিলে চলবে না। দেখ ডবল ইকুয়াল টু দিলে কি হচ্ছে একবার দেখে নে, দেখ এরর দেখাচ্ছে। তাহলে ডবল ইকুয়াল টু দেওয়া যাবে না, এখানে সিঙ্গেল ইকুয়ালস টু দিয়ে ইভ্যালুয়েট, সরি কি হলো কেসটা, তো এখানে একটা ওয়াই পড়ে গেছে ভুল করে, ইভ্যালুয়েট, দেখ চলে এসছে। দেখি তো আগে ডবল ইকুয়ালস টু দিয়ে কি হচ্ছিল, ডবল ইকুয়ালস টু দিলে দেখি কি আসছে। আচ্ছা ডবল ইকুয়ালস টু দিলে দেখ কি প্রবলেম হচ্ছে, সব কটা পসিবিলিটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখ ডবল ইকুয়ালস টু দিলে ওই এক্স এর যে কস টু এটা আছে না, ওখানে কস এক্স স্কোয়ার, যেহেতু এক্সটা রিপ্লেস বাই এ, সো এখানে এর জায়গায় এক্স ডবল ইকুয়ালস টু, মানে পুরো এই ব্র্যাকেটটাই বসে গেছে। সো যখন আমি সাবস্টিটিউট এটা কিওয়ার্ডটা ইউজ করবো না, তখন আমি অনলি সিঙ্গেল ইকুয়ালস টু দেবো। কেসগুলো বুঝতে পারছিস কি বলার চেষ্টা করছি আমি? ক্লিয়ার তো পুরো ব্যাপারটা? এবার দেখ নেক্সট পার্টটা দেখ, আমি নেক্সট টপিকে চলে আসছি। দেখ বলছে এই পলিনোমিয়ালটার ভ্যালু বের করতে হবে, যেই ভ্যালুটা মানে ভ্যালু বের করতে হবে কখন, যখন এক্স এস কিউবের জায়গায় ওয়াই স্কোয়ার বসাবো, পুটিং এক্স এস কিউব ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার এন্ড জেড ইকুয়ালস টু 1। তাহলে কিভাবে করবো আমরা, অ্যান্সার লিখছি। সবার আগে সেজ করুন দিয়ে, কটা ভেরিয়েবল আছে এখানে, এখানে ভেরিয়েবল আছে তোর 3টে, ঠিক আছে। তাহলে ভ্যার সরি এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু ভ্যার এক্স, আগে ইনভার্টেড কমা জেড ক্লোজ, তারপরে পুরো পলিনোমিয়ালটাকে নাম দিচ্ছি আমি এফ ইকুয়ালস টু এক্স এর কিউব, তো তাহলে এক্স পাওয়ারে 3 প্লাস ওয়াই পাওয়ারে 2 প্লাস জেড। এবার আমি কি চাইছি, এক্স এর কিউবটাকে ওয়াই স্কয়ার দিয়ে রিপ্লেস করতে চাইছি, তাহলে কি হবে এখানে সেজ সেজ এফ ডট, যেহেতু যাকে রিপ্লেস করছি তার পাওয়ারে 3 আছে, এফ ডট সাবস এক্স পাওয়ারে 3 ইকুয়ালস টু মানে কি ডবল ইকুয়ালস টু ওয়াই পাওয়ারে 2। দুটো কন্ডিশন আছে তো, জেড ইকুয়ালস টু 1 এর জন্যই আবার হবে, এরপরে কিছুই না জাস্ট কমা দিয়ে জেড ইকুয়ালস টু 1 ভ্যালু পেয়ে যাবে। অ্যানসারটা কত হবে বলতো, অ্যানসারটা হবে এক্স কিউব কে ওয়াই স্কয়ার দিয়ে রিপ্লেস করেছি, কিন্তু এক্স কিউবের জায়গায় ওয়াই স্কয়ার লিখেছি, তাহলে 2 স্টার ওয়াই পাওয়ারে 2 প্লাস এর জায়গায় 1 তো 1, তাহলে এক্স কিউব কে ওয়াই স্কয়ার দিয়ে রিপ্লেস করলে তো 2y পাওয়ারে 2 প্লাস 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এটা একবার চেক করে নিবি অবশ্যই। এবার নেক্সট কাজটা করবি, তো আরেকটা কাজ করবি, যদি ওয়াই স্কয়ার কে এক্স কিউব দিয়ে রিপ্লেস করতাম তাহলে কি আসছে একবার আমায় চেক করে দেখাবি। আচ্ছা এটা পরিষ্কার কর, এখানে তো এক্স কিউব ডবল ইকুয়ালস টু ওয়াই স্কয়ার লিখেছি, এবার যদি আমি ওয়াই স্কয়ার ডবল ইকুয়ালস টু এক্স কিউব লিখি তাহলে কি অ্যানসারে কোনো চেঞ্জ আসবে নাকি আসবে না, একবার চেক করে দেখ, ঠিক আছে। ওকে, আচ্ছা এতক্ষণ ধরে তুই কোনো ফাংশনকে কিভাবে লিখছিলি, সাপোজ যদি তোকে এই ফাংশনটা সেজে প্রিন্ট করতে হয় xy প্লাস x, তুই যদি এই ফাংশনটা সেজে তোর আউটপুট স্ক্রিনে দেখতে হয় তুই কিভাবে লিখছিলি এতক্ষণ ধরে লিখছিলি তুই প্রথমে তো x, y এটাকে তুই লিখছিলি হচ্ছে var x, y, তারপর তুই z ইকুয়ালস টু লিখছিলি হচ্ছে x স্টার y প্লাস x, তারপর তুই z, বাস ইভ্যালুয়েট করে দিলে তোর এই জিনিসটাই প্রিন্ট করে দিচ্ছিল। এবার আমি তোকে বলছি তুই এভাবে না লিখেও এই ফরম্যাটে না লিখেও আরেকটা ফরম্যাটে লিখতে পারিস। এই ফরম্যাটটার নাম হচ্ছে সিম্বলিক ফাংশন। যেভাবে আমরা সিম্বলিক ভেরিয়েবল পেয়েছিলাম সেভাবে আমরা সিম্বলিক ফাংশন, সিম্বলিক ভেরিয়েবলটা মনে আছে কেন আমরা পেয়েছিলাম, কেন চেয়েছিলাম, ঠিক আছে। সেম ভাবে আমরা সিম্বলিক ফাংশনটা এবার ইউজ করছি, মানে আমি প্রথমে x, y var x, y এরকম না লিখে আমি এই এক্সপ্রেশনটাকে লেখার জন্য যদি আমি এই ফরম্যাটটা ইউজ করি, ভালো করে দেখ আমি লিখছি এবার f
এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস এক্স। যদি এভাবে লিখি, তারপর যদি আমি বলে দিই যে এফ, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা দেখিয়ে দেবে। ঠিক আছে, বাট ব্যাপারটা বুঝতে পারছি, তাহলে হয় তোকে এই ফরম্যাটটা মেনটেন করতে হবে অথবা তোকে এই সিম্বলিক ফাংশনটা মেনটেন করতে হবে। বাট তুই যদি এভাবে লিখিস প্লাস এক্স, তারপর যদি তুই এফ লিখিস, তারপর যদি তুই ইভ্যালুয়েটটা মারিস, তোর এরর দেখাবে এখানে, আর নিচে লেখা থাকবে y is not defined। এবার কোশ্চেনটা তোরা বলবি যে ঠিক আছে, আমি যদি এখানে জাস্ট আমি যদি ডিফাইন না করি, আমি তো এখানে x, দেখ ফাংশনটা তো x আর y ভ্যারিয়েবল দিয়ে তৈরি হয়েছে, তো আমি যদি y টাকে এখানে জাস্ট এরকম দেখাচ্ছি যে y is not defined, এটা তো এরকম দেখাতে মানে এর সাথে দেখাতে হতো যে x, y are not defined, ভ্যারিয়েবল তো দুখানা আছে। তাহলে আমার তো কোশ্চেন এটাই আছে যে x, y are not defined, এরকম দেখানো ছিল, অনলি y কেন ডিফাইন্ড নয় এটা দেখালো। এটা ভালো করে বুঝবি, কিন্তু একটা জিনিস মাথায় রাখ, এটা পরে বলছি যে y কেন ডিফাইন্ড হচ্ছে না। তাহলে xy প্লাস x কে আমি এই ফরম্যাটটা তো প্রিন্ট করতে পারি, আবার এই ফরম্যাটটা তো প্রিন্ট করতে পারি। এই ফরম্যাটটা প্রিন্ট করা একটু ইজি, দেখ কে লিখবে তো কোনো লেখার ফের। ঠিক আছে, তাহলে আমি সিম্বলিক ফাংশনেই আমি প্রিন্টটা করব। ওকে, তাহলে এই কিন্তু ফরম্যাটটা মনে রাখবি। এবার আমি শেখাবো যে কিভাবে এক্সপ্রেশন গুলো ট্রান্সফর্ম করতে হয়। মানে হেডিং করছি দেখ, ট্রান্সফর্মিং এক্সপ্রেশন। ট্রান্সফর্মিং এক্সপ্রেশন মানে তোকে যে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে দেবে, তোকে একটা তোর সিম্বলিক তোর ফাংশনে কনভার্ট করতে হবে। ভালো করে দেখ জিনিসটা, দেখ সিম্বলিক এক্সপ্রেশন থেকে সিম্বলিক ফাংশনে আমরা কনভার্ট করছি। ঠিক আছে, ওকে, তাহলে একটা এক্সপ্রেশন এখানে দিয়ে দিয়েছে। এখানে এক্সপ্রেশনটা কি দিয়েছে? এখানে এক্সপ্রেশনটা এরকম দিয়েছে যে এটা এক্সপ্রেশনে দেখে নিচ্ছি, এখানে দিয়েছে হচ্ছে sin x প্লাস x ইন্টু cos y। সরি, এটা একটা সিম্বলিক এক্সপ্রেশন আছে, এটাকে আমার সিম্বলিক ফাংশনে কনভার্ট করতে হবে। সিম্বলিক ফাংশন মানে কি? মানে প্রথম কথা তো অর্ডারটা আমাদের মেনটেন করতে হবে। ঠিক আছে, যদি এক্স ওয়াই এর ফাংশন থাকে তাহলে আগে আমাদের এক্স থাকবে, তারপর আমাদের ওয়াই থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে কি করছি দেখ ভালো করে। তাহলে সবার আগে সিম্বলিক এক্সপ্রেশন থেকে সিম্বলিক ফাংশনে কনভার্ট করার প্রসিডিউরটা দেখ। তাহলে কি লিখতে পারি আমি এখানে, দেখ যেভাবে লিখে এসেছি এতক্ষণ ধরে। ঠিক আছে, এখানে দুটো ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই। তাহলে এক্স কমা ওয়াই ইকুয়ালস টু ভ্যাট এক্স কমা ওয়াই। জানিস যদি আমি এখানে x, y var x, y না লিখে only y equals to var y লিখি, মানে x টাকে যদি ডিফাইন না করি তাহলেও হবে। একটা ভেরিয়েবল অলওয়েজ ছাড় দেওয়া, ওই জন্য বললাম না যে y টা কেন only ডিফাইন, y is not defined only কেন দেখাচ্ছে, একটা ভেরিয়েবলের জন্য ক্ষমা আছে, প্রবলেম নেই। মানে তোকে যদি বলা হয় যে x প্লাস 1 টাকে প্রিন্ট কর, সাপোজ এরকম বললাম যে x প্লাস 1 টাকে আমি প্রিন্ট করাবো। ঠিক আছে, আমি জাস্ট লিখবো y equals to x plus 1 তারপর y, তাহলে কিন্তু আমাদের এখানে x plus 1 দেখিয়ে দেবে। এখানে কিন্তু আমাকে আগে এই যে আমি করছি প্রত্যেকবার আগে কিন্তু আমাকে এখানে x equals to var x লিখতে হলো না। x equals to var x এটা কিন্তু আগে লিখলেও চলে, না লিখলেও চলে, প্রবলেম নেই। তাহলে মেইনটেইন কি করতে হবে, যদি একটা ভেরিয়েবলের জন্য অলওয়েজ ছাড় আছে, একটা ভেরিয়েবল তুই ডিফাইন না করেও প্রিন্ট করতে পারিস। অবশ্যই এখানে আমি কিন্তু x প্লাস 1 টাকে প্রিন্ট করেছি y এর সাহায্যে, y টা কিন্তু পাইথন ভেরিয়েবল। এই পাইথন ভেরিয়েবলটাকে আমি x প্লাস 1 দিয়ে রিপ্লেস করে দিয়েছি, তারপর এই পাইথন ভেরিয়েবলের মানটা বের করেছি। খালি x প্লাস 1 লিখলে কিন্তু প্রিন্ট হবে না, যেটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম, একদম প্রথমে আমি যেটা দেখালাম। ওকে, একদম কিন্তু ব্যাপারটাকে ডেপথ থেকে বোঝানোর চেষ্টা করছি, বারবার করে বলছি। দেখ এই যে কেসটা আমি এতক্ষণ ধরে করছি, যদি খালি এখানে x প্লাস 1 থাকে, x
প্লাস ওয়ান। তাহলে তুই ইভ্যালুয়েট কর, এখানে এক্স প্লাস ওয়ান আছে, দেখ এই যে এখানে আমি যদি, কোথায় গেল জিনিসটা, এখানে যদি এক্স প্লাস ওয়ান লিখি না, সাপোজ এক্স প্লাস ওয়ান লিখলাম, তাহলে দেখ প্রিন্ট করে দেবে এক্স প্লাস ওয়ান। বাট আমি যদি এখানে এক্স এর জায়গায় ওয়াই লিখি না, সাপোজ এখানে লিখছি আমি ওয়াই প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান, তাহলে কিন্তু ইভ্যালুয়েট করলে দেখাবে দেখ ওয়াই ইজ নট ডিফাইন্ড। মানে এক্স ভ্যারিয়েবলের জন্য এখানে পুরোপুরি ছাড় দেওয়া আছে। মানে তুই যদি এক্সটাকে ডিফাইন না করিস তাহলেও কোনো তোর প্রবলেম নেই, তুই অ্যান্সার পেয়ে যাবি। বাট তুই যদি ওয়াই ইউজ করিস, তাহলে যদি ডিফাইন না করিস তাহলে কিন্তু প্রবলেম আছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে যদি ভ্যারিয়েবল এক্স কমা ওয়াই না লিখে অনলি ভ্যার ওয়াই লিখি, কোনো প্রবলেম নেই, বিকজ শেষ তোকে পুরোপুরি ছাড় দিচ্ছে, তুই এক্স ভ্যারিয়েবলটা অলরেডি ইনবিল্ড আছে, এটাকে তুই ডিফাইন না করতে পারিস। তাই দেখবি অনেক এক্সপ্রেশনে এক্স কমা ওয়াই দেয়, অথবা কি জাস্ট এখানে জাস্ট আমি যদি এর জায়গায় লিখে দিই যে y ইকুয়ালস টু ভ্যার y, তাহলেও কিন্তু আমাদের সেমই অ্যান্সার দেবে। এবার আমি যে পার্টটা ছিলাম আসছি, কি করছিলাম, সিম্বলিক এক্সপ্রেশন থেকে সিম্বলিক ফাংশনে আমি ট্রান্সফর্ম করছিলাম। এটা কিন্তু ভালো করে দেখতে এই টাইপের অঙ্ক দিতে পারে, এটা সিম্বলিক এক্সপ্রেশন দিয়ে দিল, বললো যে কনভার্ট ইট ইনটু সিম্বলিক ফাংশন। তাহলে আমি এখানে y ইকুয়ালস টু ভ্যার y লিখতে পারি, অথবা x y ইকুয়ালস টু ভ্যার x y লিখতে পারিস, কোনো প্রবলেম নেই। কাকে ট্রান্সফর্ম করতে চাইছি আমি, এটাকে ট্রান্সফর্ম করতে চাইছি, ঠিক আছে। তাহলে সবার আগে এটাকে একটা ভ্যারিয়েবলে শিফট করছি আমি, z ইকুয়ালস টু sin ব্র্যাকেটে x প্লাস x স্টার cos ব্র্যাকেটে y, এটাকে আমি সিম্বলিক ফাংশনে আমি কনভার্ট করব। কাকে করব, এখন z ভ্যারিয়েবলটাকে কনভার্ট করছি। তাহলে দেখ কি লিখছি আমি এখানে লিখছি z ইকুয়ালস টু, z ভালো করে দেখবি, z ইকুয়ালস টু z ডট ফাংশন, বা তুই z টাকে অন্য ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করে দে, w দিয়ে রিপ্লেস করে দে, w ইকুয়ালস টু z ডট ফাংশন x কমা y, তারপরে তুই w লিখ। তাহলে তুই ভালো করে দেখ, সিম্বলিক এক্সপ্রেশন থেকে সিম্বলিক ফাংশনে তুই ট্রান্সফরমেশন করছিস কিছু না, তুই জাস্ট প্রথমে ভ্যারিয়েবলটাকে ডিফাইন করবি। এখানে x y ইকুয়ালস টু ভ্যার x y লিখলে হয়, অথবা শুধুমাত্র y ইকুয়ালস টু ভ্যার y লিখলেও হয়, ঠিক আছে। z ইকুয়ালস টু পুরো এক্সপ্রেশনটাকে তুই এটা ভ্যারিয়েবল z এর রিপ্লেস করে দিলি, z ইকুয়ালস টু এটা। এবার মাথায় রাখবি z টাকে তোকে সিম্বলিক ফাংশনে ট্রান্সফার করতে হবে। তাহলে কিছুই না, তুই w ইকুয়ালস টু z ডট ফাংশন x y লিখতে পারিস, অথবা শুধুমাত্র z ডট ফাংশন x y লিখ, তারপর তুই ইভ্যালুয়েট মেরে দে। তাহলে যে আমাদের অ্যানসারটা আসবে, এরকম ভাবে আমাদের আউটপুট স্ক্রিনটায় অ্যানসারটা দেখাবে, সেটা হচ্ছে x y, একটা অ্যারো সিম্বল দিয়ে x স্টার cos y প্লাস sin y। তাহলে এটা কিন্তু ভালো করে মাথায় রাখ জিনিসটা, দেখ ব্যাপারটা দেখাচ্ছি একটু, ব্যাপারটা একটু ভালো করে ফলো করবি, এক্সপ্রেশনটা ভালো করে দেখবি একটু। দেখ এখানে কি লিখেছি, এক্সাম্পলটা দিলাম, x y লিখিনি, তুই x y লিখেও দেখতে পারিস, সেম অ্যান্সার আসবে। y ইকুয়ালস টু ভ্যার y লিখছি, z ইকুয়ালস টু sin x প্লাস x স্টার cos y, তারপর কি আমি ওই z টাকে সিম্বলিক ফাংশনে কনভার্ট করতে চাইছি। তাহলে সিম্বলিক এক্সপ্রেশন থেকে সিম্বলিক ফাংশনে কনভার্ট করার কিওয়ার্ডটা কি, z ডট ফাংশন, কার ফাংশন, x y, ইভ্যালুয়েট করলাম, এটা আসছে। তাহলে এভাবে কিন্তু আমাদের লিখতে হবে। পাশে কিন্তু যখনই আমি খাতায় লিখবো জিনিসটা, পাশে কিন্তু প্রত্যেকটা লাইনের পাশে কি লিখতে হবে, সেজ তারপর করুন, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এখানেও সেজ করুন, এর পাশেও সেজ করুন, এর পাশেও কিন্তু সেজ করুন, লাস্টে হচ্ছে এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার তো? এবার কিছু, এটা তো আমরা বুঝতে পারলাম সিম্বলিক এক্সপ্রেশন থেকে সিম্বলিক ফাংশনে কনভার্ট করার প্রসিডিউর। তাহলে এটা হচ্ছে আমাদের সিম্বলিক ফাংশন। আমি এভাবেও লিখতে পারি, যে কোনো এক্সপ্রেশনটাকে আমি এভাবেও লিখতে পারি, ঠিক আছে, ওকে। আর এটা কিন্তু হচ্ছে কনভার্ট করার প্রসিডিউর।
এটা সিম্বলিক ফাংশন, তুই সিম্বলিক ফাংশনকে এভাবেও তুই একটা এক্সপ্রেশনকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারিস, অথবা তুই সিম্বলিক ফাংশনের আকারেও রিপ্রেজেন্ট করতে পারিস। এটা হচ্ছে সিম্বলিক ফাংশনের ফরম্যাটটা। এটা হচ্ছে কিভাবে কনভার্ট করতে হয়। তুই ভাবিস না এইটাকে তুই এইটা ইকুয়ালস টু এটা লিখে দিবি তাহলেই হয়ে যাবে। আমি যদি এখানে fxy ইকুয়ালস টু এটা লিখে দিতাম, ওটা কিন্তু কনভার্সন হলো না, ওটা তুই লিখলি যে একটা এক্সপ্রেশন তুই সিম্বলিক ফাংশনের এক্সপ্রেশনে লিখলি, এটা আমি ইউজ করব তোর মানে বিভিন্ন প্রোগ্রাম করার জন্য, বাট আমাদের কনভার্সনটা কিন্তু এটা দিয়ে হবে। আমি তো সিম্বলিক ফাংশনটা ইউজ করে কনভার্সন করতে পারি না, আরে আমাদের সিম্বলিক ফাংশনেই কনভার্ট করতে বলেছে, তাহলে ওটা ইউজ করে কনভার্ট করবো কিভাবে? এটা হচ্ছে কনভার্ট করার প্রসিডিউর। এখানে আমি কোনোভাবেই fxy লিখতে পারবো না, বাট আমি যদি সিম্বলিক ফাংশনটাকে ইউজ করতে চাই তখন আমি অবশ্যই এরকম ভাবে লিখবো, প্রবলেম নেই কোনো। ঠিক আছে, এটা সিম্বলিক ফাংশন আকারে লিখতে চাইছি, তাহলে আমাদের এক্সপ্রেশনটাকে শর্ট করে আমাদের সিম্বলিক ফাংশনে কনভার্ট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে একটা এক্সপ্রেশনকে আমি এভাবে লিখতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওকে, এবার ভালো করে ফলো করবি একটু। এবার কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো আমার মাথায় রাখতে হবে।